প্রায় 2 মাস হতে চলল স্বর্গপুর থেকে ফিরে এসেছি। রুমির ভাষায় ওটা যেন দ্য গার্ডেন অফ সোল, এক অরণ্য যেখানে সত্তার লতা আদর্শের তৃণকে জড়িয়ে বেড়ে ওঠে আকাশের দিকে, অনন্তের দিকে, অম্লানের দিকে, অসীমের দিকে। অনেক দিন হলো আমি কিছুই লিখিনি এই এক্সপিরিয়েন্স নিয়ে। হয়তো সেই অনুভূতিকে ভাষায় তুলে ধরতে যে আমি অক্ষম সেটা জানতাম। শব্দ কম পড়ে যায়। ক্যাপচার কিভাবে করব সেই অনুভূতিকে? তাই যত্ন করে নিজের হৃদয়ের গোপন বিজন ঘরে রেখে দিয়েছিলাম। কিন্তু ওটা আমার ভুল ছিল। আমার আদেশ আছে সব কিছু লিখে রাখার। যখনই ভাবি না লেখার কথা, কানে ওই স্বর ভেসে আসে, লেখা ছাড়বি না, সব কিছু লিখে রাখবি, তোর সব ভাবনা ওয়ার্ডসে এক্সপ্রেস করবি, লেখা ছাড়বি না। আর সত্যিই তো, কি বা আছে আমার লেখা ছাড়া? মনে হলো যদি না লিখি তবে সব সেন্সেশন ভোতা হয়ে যাবে। ছুরি যেমন না ধারালে ধার কমে যায়, হয়তো লিখে রাখলেই প্রকৃত অর্থে সেগুলো আমার হয়ে থাকবে ওই হৃদয়ের বিজন ঘরে। তবে ভাষাতে আমি এখনো অক্ষম। জয়গুরু, বন্দে পুরুষোত্তমম। আমি লবঙ্গ আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাই আপনাদের এই চ্যানেল ভয়েস অফ লবঙ্গতে। আমাদের চ্যানেলে এই প্রথমবার একটা সিরিজ চলছে, মোট 7টা পর্ব নিয়ে একটা ধারাবাহিক সিরিজ, যেখানে শিখা সেনগুপ্ত লিখেছেন তার অভিজ্ঞতা এবং অনুভূতির কথা। আমরা সেই লেখাকে অবলম্বন করে একটা অডিও স্টোরি সিরিজ বানিয়েছি, যার নাম দিয়েছি প্রাণের তিনি প্রাণনাথ। আজ তার 2য় পর্ব। এর আগের পর্বে আমরা জেনেছিলাম আচার্যদেবের সঙ্গে শিখাদির কি আলাপ আলোচনা হয়েছিল, কিভাবে তিনি লেখার অনুপ্রেরণা পেলেন। এবার সেই অনুপ্রেরণার বিজয় রথকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা দেখব এর পরে আর কি কি হলো। শিখা সেনগুপ্ত আনন্দ কথার জন্য এই গোটা লেখাটা আমাকে পাঠিয়েছেন, যাতে আপনাদের কাছে তুলে ধরি। আর বেশি কথা বলবো না, চলুন চলে যাই মূল পর্বে। আপনারা শুনছেন প্রাণে তিনি প্রাণনাথ, পর্ব 2। গত বছর ঠিক এই সময়ে একটা ভীষণ ঝড় এসেছিল। থেমেছে কিনা জানি না, কিন্তু যতদূর তার কথা জানার চেষ্টা করেছি, জেনেছি যে ঝড়ের মধ্যেই জীবন উঁকি মেরে যায়। তো ঝড় থামার প্রতীক্ষা না করে আমরা ঝড়ের মধ্যেই অল্প অল্প টুকরো টুকরো আনন্দ উপভোগ করি। কারণ সত্য দৃঢ় কণ্ঠে বলে ওঠে, আনন্দের থেকেই প্রাণের উৎপত্তি, আনন্দের মধ্যেই তাদের বাঁচা ও বাড়া, আবার আনন্দের মধ্যেই সব মিলে যায়। মানুষের প্রিডিফাইন্ড কনসেপ্ট হচ্ছে জীবনের শেষে স্বর্গে যায়, মোক্ষ লাভ করে, আর কত কিছু। কিন্তু আমরা আমাদের বৃহৎ পরিবার যারা ওই বেঁচে বেড়ে উঠতে চায়, আমরা এই জীবনে মাঝে মাঝে প্র্যাকটিক্যালি স্বর্গ হয়ে ঘুরে আসি, ফিরে আসি আবার এই আশা আকুতি নিয়ে যে আবার কবে যাব। আমাদের কাছে প্রিয় পরমের সেবাই মুখ্য। জুন মাসে আমার ফাইনাল পরীক্ষা। পাপার টেনশন শুরু হয়েছে জানুয়ারি থেকে। পাপা পড়াশোনার ব্যাপারে খুবই স্ট্রিক্ট। হাতে এই মে মাস সময়। আমার আর মার একটু ভয়, কিভাবে পারমিশনটা নেব দেওঘর যাওয়ার। কিন্তু নিতেই হবে, বলতেই হবে। মা আমাকে বলল, তুমি বলো, তোমার কথা পাপা সব সময় শোনেন। মনে মনে ভাবলাম, পাপা কি বলতে পারে? পড়াশোনা তোমার কর্ম,
কর্ম না করে ঠাকুরকে খুশি করা যায় না, না পড়লে রেজাল্ট ভালো হবে না, কর্ম ছাড়া কেউ ভক্ত হতে পারে না, এগুলোই বলার সম্ভাবনা খুব বেশি। যাই হোক, পাপাকে সাহস করে বললাম। কিছু না বলেই শান্তভাবে মেনে গেল। আমি মার দিকে তাকাই, মা আমার দিকে তাকায়। এটা কি করে সম্ভব হলো? পাপা লাস্টে গিয়ে মানবে এটা জানতাম, কিন্তু তার আগে আমাকে পড়াশোনা নিয়ে একটু বকা দেবে এটার জন্য প্রিপেয়ার্ড হয়েছিলাম। কিন্তু সেসব কিছুই হলো না। অদ্ভুত। হলো মে মাসের 15 তারিখে টিকিট। এখান থেকে মানে গৌহাটি থেকে ডিরেক্ট দেওঘর। পাপার এমার্জেন্সি কিছু কাজের জন্য যেতে পারবে না, তোমরা যাও সাবধানে বলে আমার আর মায়ের টিকিট করে দিল। আমি ঠাকুরকে বললাম, এত সহজে তুমি ব্যবস্থা করে দিলে, কেমন যেন তুমি তুমি লাগছে না। ঠাকুর মুচকি হাসি দিয়ে যেন আমাকে বললেন, আরে দেখ না কি হয়, তারপর বলবি। পাপা রীতিমতো যাওয়ার একদিন আগে স্টেশন যায় সব আপডেটস নিতে। 14 তারিখে স্টেশন থেকে এসে বলল, ব্যাড নিউজ, ট্রেন ক্যান্সেল হয়ে গেছে মেবংয়ে ল্যান্ডস্লাইডের জন্য। আমাদের ওপর মনে হলো মন খারাপেরই ল্যান্ডস্লাইড হয়ে গেছে। আমি হেল্পলাইনে কল করে জিজ্ঞাসা করলাম, ইজ দিস ট্রেন পোস্টপোন্ড অর কমপ্লিটলি ক্যান্সেলড? ইজ দের এনি চান্স অফ আ রিশিডিউল? মনে একটু আশা যেন পোস্টপোন হয়, রিশিডিউল হয়। উত্তর এলো, নো ম্যাম, ইট হ্যাজ বিন কমপ্লিটলি ক্যান্সেলড। এখন পরের সপ্তাহে টিকিট নেই, আর তার থেকে বড় কথা আমাদের অত অপেক্ষা হচ্ছে না। মনে সব কিছু প্রিপেয়ার ছিল, মা আর আমি মিলে কত সুন্দর প্যাকিং করেছি, ট্রেনে কি করব না করব সব ভেবে রেখেছি। সব শেষ হয়ে গেল। মাঝে লকডাউন, মার অসুস্থতার কারণে যেতে পারিনি। মা বলেছিল ট্রিটমেন্ট মোটামুটি শেষ হয়ে আসলে ঠাকুরবাড়ি গিয়ে প্রণাম করবে, বাবার কাছে যেমন মেয়ে যায়। পাপা সব কিছু ডিসিপ্লিনডভাবে করে, একদম ওয়েল অর্গানাইজড। পাপা কিছুতেই আমাকে আর মাকে কনফার্ম টিকিট ছাড়া যেতে দিবে না। ওদিকে মা কান্নাকাটি শুরু করলো। সব ট্রাই করলাম, ফোন, অ্যাপস থেকে, ইন্টারনেট বুকিং, ক্যাফে, কিছুতেই কিছু হলো না। পাপা মাকে বলল, এমন করবে না, তোমার শরীর এমনিতেই খারাপ, আরও খারাপ করবে। মা কেঁদে কেঁদে বলল, আমি দেওঘর যেতে না পারলে আরও অসুস্থ হয়ে যাব। ওই মন খারাপের মধ্যেই মার এই আকুতি, এই টানটা দেখে প্রেরণা পাচ্ছিলাম। আমারও কান্না পাচ্ছিল। আমরা লাগলে ওয়েটিং লিস্টে যাব, তবুও যাব। আমার কান্নার জায়গা ওয়াশরুম, সবার সামনে পারি না, ওই দিন পারলাম, কেঁদে দিলাম। পাপা আমার কান্না দেখে আর কিছু বলল না। সবাই বলছে মঙ্গলের জন্যই হয়েছে, চিন্তা করবি না। আমি আর যাই মানি না কেন, এটা মানতে পারছি না যে দয়াধাম না যাওয়াতে মঙ্গল। এটা একটা পরীক্ষা, হার মেনে যদি না যাই তবেই অমঙ্গল, আমি নিশ্চিত। ঠাকুরের ফটোর দিকে তাকালাম, আমাকে যেন হেসে হেসে বলছেন, কেমন এখন লাগছে আমি? ঠিকই, তিনি লাগছে। তার মানে এটাও জানি যে তার উপর নির্ভর করলে সব হয়ে যাবে। রাতে নোটিফিকেশন এলো, রিটার্ন টিকিটও ক্যান্সেল, এই একই কারণের জন্য। এবার শেষ, পাপা কিছুতেই দেবে না। আমি পাপার কাছে গিয়ে বললাম, পাপা তুমি তো আমাকে সব থেকে বেশি বিশ্বাস করো, আমি দায়িত্ব নিলাম। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওখানে গিয়ে আমি ব্যবস্থা করব, সব কিছু আমি হ্যান্ডেল করব, সেফলি ফিরে আসবো, আমার উপরে সব। পাপা আমাকে দেখে মেনে গেল। পাপার এই বিশ্বাস আমার পাওনা। মনে মনে ভাবলাম, যদি ওই পরীক্ষাটা না হতো তাহলে এটা পেতাম না। তৎকালে টিকিট করা হলো, এখান থেকে হাওড়া, হাওড়া থেকে যশোরি। রিটার্ন টিকিট নেই। বড় মুখ করে বললাম, আমার রেসপন্সিবিলিটি। মনে মনে ভাবছি কি জানি কি হবে। 16 তারিখ যাওয়া, এবার
ঘরের থেকে বেরোনোর আগে পাপার বিছানায় একটা কাগজে লিখে আসলাম, পাপা, ডোন্ট ওয়ারি, I will take care of everything and everyone. Eat properly, sleep properly. I love you, Papa. Will miss you. পরে ট্রেনে উঠে জিজ্ঞাসা করলাম, বিছানায় কিছু পেয়েছো? পাপা বলল, হ্যাঁ। মনটা ভালো হয়ে গেল। দেখে আমি রুমের মধ্যে একা একা হাসছি। যাই হোক, আমার উদ্দেশ্য সফল হলো। ঠাকুরের ওপর নির্ভর করলাম, হয়ে গেল। সত্যই ঠাকুরকে বললাম, হ্যাঁ, এবার তুমি তুমি লাগছে প্রভু। মা ব্যাগে ডোলো 650 নিয়ে এসেছে। বলল, ডোলো খেয়ে হলেও যাব, কিন্তু ব্যথা বেদনার জন্য তার কাছে যাব না, এটা হয় না। মা আমাকে সবসময় বলে, তাকে গিয়ে আনন্দের খবর দেওয়া লাগে। বলতে হয়, ঠাকুর দেখো, আমি খুব ভালো আছি তোমার দয়ায়, তুমি থাকো, তুমি বেঁচে থাকো, তোমাকে যেন নিজের মধ্যে রাখতে পারি। এদিকে আমার ব্যাগে তার দেওয়া কাজ, কিছু অগোছালো লেখা। রওনা দিলাম স্বর্গপুরের উদ্দেশ্যে। ট্রেনের জানলা দিয়ে দেখছি আকাশ, গাছ, কিছু মানুষ, নদী। সবাই যেন আমাদের সঙ্গে যাচ্ছে। কানের হেডফোনসে গান বেজে যাচ্ছে। মিলাবো নয়ন তব নয়নের সাথে, মিলাবো এ হাত তব দক্ষিণ হাতে। প্রিয়তম হে জাগো, 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 হৃদয় পাত্র সুধায় পূর্ণ হবে, তিমির কাঁপিবে গভীর আলোর রবে। প্রিয়তম হে জাগো, 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 মোর হৃদয়ের গোপন বিজন ঘরে। একেলা রয়েছ নীরব শয়ন পরে, প্রিয়তম হে জাগো, জাগো, জাগো।